হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি প্রত্যেকেই ভালো আছো, তোমরা প্রত্যেকেই খুব সুন্দর করে মন দিয়ে পড়ছো। আর আমার ক্লাসগুলো কেমন লাগছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা চাই। কারণ খানিকটা মোটিভেশনেরও দরকার হয় ক্লাসগুলোর ক্ষেত্রে। তো আমি চাইবো তোমরা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, কেমন? তো চলো আজকে আমরা শুরু করছি কৃষক অসন্তোষ ও উপজাতি বিদ্রোহ। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো, ভারতবর্ষে প্রশাসনিক ভিত্তি স্থাপন করতে গিয়ে ব্রিটিশরা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পলিসিগুলোকে নিয়ে এসেছিল, যে পলিসিগুলোকে লাগু করার চেষ্টা করেছিল, সেগুলোর থেকে কি হচ্ছিল, ভারতবর্ষের প্রতিটা বর্গের মানুষ, প্রতিটা শ্রেণীর মানুষ, কিংবা আমরা মনে করতে পারি প্রতিটা শ্রমজীবী মানুষ, বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত প্রতিটা বর্গের মানুষ প্রত্যেকেই প্রভাবিত হয়েছিল। তো এই যে প্রভাবিত হয়েছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রভাবিত হয়েছিল মানে তারা বিরাট উপকারী হয়েছিল তা নয়, বরঞ্চ ঘুরে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছিল, বিরাট বড় অত্যাচারের সম্মুখীন হয়েছিল, জোর জুলুমের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে, তাদের ক্ষোভ উত্তরোত্তর বেড়েছে। দীর্ঘ 100 বছর ধরে, ধরো 1757 কথা যদি আমরা ভাবি, পলাশির যুদ্ধের পর থেকে 1857 পর্যন্ত প্রায় 100 বছর ধরে তারা সহ্য করেছে। কারুর দাদু ঠাকুমা, কারুর বাবা মা, এবং সেও নিচে। 100 বছর মানে আমরা ধরে নিতে পারি 3টে জেনারেশন। জেনারেশন মানে 10 ইয়ার্স ছেড়ে দাও, আমি বলছি 3টে পুরুষ আমরা ধরে নিতে পারি, তাই না? দাদু ঠাকুমা, বাবা মা এবং নিজেরা, তারা প্রত্যেকে কি হয়েছে, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে অত্যাচারিত হয়েছে। তাই তারা দীর্ঘদিন তাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কবে? সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে। তার আগে কৃষক অসন্তোষ এবং উপজাতিরা তারা খণ্ডে 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 তারা কি করেছে, তারা বিদ্রোহ করেছে, তারা বিরোধিতা করেছে, তারা প্রতিবাদ করেছে। সেই জায়গাগুলো আমরা পড়ব। এবং ইতিহাসে এই চ্যাপ্টারটা খানিকটা জটিল, তবে খুব বেশি জটিল নয়। আমরা যদি মনে করি, খুব ডেডিকেশনের সহিত যদি পড়াশুনো করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারবো। তো চলো আমি সেই জায়গাগুলো প্রেজেন্ট করার চেষ্টা করছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে, এবং তোমরা পরীক্ষার হলে যখন যাবে তখন তোমরা অনায়াসেই এমসিকিউ অপশন দেখে আনসার করে আসতে পারবে, কেমন? চলো, অষ্টাদশ ও ঊনবিংশ শতকের কৃষক ও উপজাতি বিদ্রোহ। অষ্টাদশ শতক মানে 1700 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত, ঊনবিংশ মানে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত, বোঝা গেল? তো এই যে দুটো সাল, এই দুটো সালে কি হয়েছে, ভারতবর্ষে কি কত ধরনের বিদ্রোহ হয়েছে, যেটাকে আমরা শ্রমিক অসন্তোষ বলছি, কিংবা কৃষক অসন্তোষ বলছি, কিংবা উপজাতি বিদ্রোহ বলছি, এই জায়গাগুলো আমরা দেখছি। ব্রিটিশদের বিভিন্ন আইন এবং ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষক ও উপজাতিদের দুরাবস্থার কারণ হয়ে দাঁড়ায়। এই নিয়ে তো নিশ্চয়ই কারোর সংশয় থাকার কথা নয়। ব্রিটিশদের যে ভূমি রাজস্ব নীতি, তার জন্যই তো কৃষকরা অনেক বেশি কি হবে, সাফার করবে, অনেক বেশি এফেক্টেড হবে। উপজাতিরা, তাদের বিভিন্ন সংস্কারজনিত বিষয়বস্তু রয়েছে এখানে, তার সঙ্গে উপজাতিরাও তো কৃষি নির্ভর মানুষ, তারাও কি করবে, এই সকল ভূমি রাজস্ব নীতির দ্বারা এফেক্টেড হবে। তাই কৃষক ও উপজাতির লোকেরা বিদ্রোহ ঘোষণা করে। কৃষক এবং উপজাতির লোকেরা কি করছে, বিদ্রোহ করছে, বিরোধিতা করছে। বিদ্রোহ মানে সশস্ত্র হতে পারে, নিরস্ত্র হতে পারে, মানে প্রতিবাদ করছে, বুঝা গেল? পূর্ব ও পশ্চিম ভারতে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। পূর্ব এবং পশ্চিম ভারতে, পূর্ব ভারত মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ, বিহার থেকে শুরু করে উড়িষ্যা, বাংলা, কিংবা আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এগুলো তো পূর্ব ভারত। পশ্চিম ভারত, গুজরাট, মহারাষ্ট্র বলছি, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ, এইসব এলাকাতে কি হয়েছে, এই কৃষক এবং উপজাতি বিদ্রোহের একটা তাগড়াই বহিঃপ্রকাশ দেখা গেছে।
বুঝে গেল? তার মধ্যে প্রথম যে বিদ্রোহটা আমরা পড়বো অতীব ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ, তোমাদেরকে মনে রাখতে হবে কি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কি বলছি আমরা? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ বলছি আমরা। সময়কালটা কত? 1763 থেকে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সময়ে সময়ে কি করেছে? বিদ্রোহ করেছে, সময়ে সময়ে প্রতিবাদ করেছে। সন্ন্যাসী বিদ্রোহের নেতা, দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে, সময়কাল হয়তো খুব একটা বেশি পড়ে না, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা কোথায় ছিল, প্রধান কেন্দ্র কোনটা ছিল, নেতৃত্ব কে দিয়েছিল, এগুলোই কিন্তু পরীক্ষাতে পড়ে। কোথায় হয়েছিল? স্থান ঢাকা, অবিভক্ত ভারতবর্ষের পূর্ব বাংলা, যেটা আমাদের এটা পশ্চিম বাংলা, তখন অবিভক্ত বাংলা ছিল, অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ, সেটা কিছু আগে পূর্ব পাকিস্তান ছিল, সেটা কিছু আগে পূর্ব বাংলা ছিল, সেটা তার কিছু আগে ভারতবর্ষের অবিভক্ত ভারতবর্ষের একটা অংশ ছিল। সেই ঢাকা থেকে ঢাকার যে সন্ন্যাসী, ঢাকার যে ফকির, তারা কি করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ব্রিটিশদের পলিসির বিরোধিতা করেছিল। নেতৃত্ব দিয়েছিল কে? ভবানী পাঠক। সন্ন্যাসী বিদ্রোহের নেতাকে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। তোমরা প্রত্যেকেই আনন্দমঠ উপন্যাসের কিছু অংশ পড়েছ, দেবী চৌধুরানী তো অবশ্যই নামটা শুনেছ, ভবানী পাঠকের নিশ্চিতভাবে নামটা শুনেছ। এখনো এদের মন্দির আছে, তোমরা যদি যাও দেখতে পাবে, আরাধ্য দেবতার মন্দির আছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ আনন্দ মঠে লেখা রয়েছে এই বিদ্রোহের কথা, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস। ফকির বিদ্রোহের নেতা কে ছিল? মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ। দেখো এই বিদ্রোহ থেকে তোমরা কিন্তু দুটো জিনিস শিখতে পারবে। আপ টু 1857, অর্থাৎ যখন ভারতবর্ষে মহাবিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহ পর্যন্ত ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, শিখ বা খ্রিস্টান তখনও অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। বেসিক্যালি হিন্দু, মুসলিম, জৈন, শিখ, বৌদ্ধ, এরা একটা ইউনাইটেড, মোটামুটি জাতিগত কোনো বিদ্বেষ ছিল না। প্রত্যেকের মধ্যে একটা সহমর্মিতা, ভ্রাতৃত্ব বোধ, সহানুভূতিশীল মানসিকতা প্রত্যেকটাই কিন্তু ছিল সেই মুহূর্ত পর্যন্ত, আপ টু 1857। কারণ আমরা দেখবো 1857 এর প্রত্যক্ষ কারণ হিসেবে দেখবো আমরা যে রাইফেলের টোটা ব্যবহার করা, যে টোটার খোলকটা তৈরি হয়েছিল গরু আর শূকরের চর্বি দিয়ে। আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা হিসেবে আমরা গরুকে পুজো করি, আবার তাই গরুর মাংস খাই না। মুসলিমরা তারা শূকর পছন্দ করে না, তাই না? তো যখন দেখা যাচ্ছে তারা জানতে পারছে কোনো না কোনো ভাবে, সৈন্যরা যারা ব্রিটিশদের হয়ে যুদ্ধ করত, ব্রিটিশদের স্যালারিড পার্সন ছিল, তারা দেখলো আমাদের ধর্ম নিয়ে একটা, বা আমাদের ধর্ম একটা সংকটে পড়ছে। কেন? ওই যে খোলকটা গরু আর শূকরের চর্বি দিয়ে বানানো ছিল, ওই টোটাটাকে মুখে বা দাঁতে ছিঁড়ে তারপরে বন্দুকের মধ্যে, গাদা বন্দুক ছিল, বন্দুকের মধ্যে ভরতে হতো গুলিটাকে। তো যখন দেখলো এই মুখে দাঁত দিয়ে ছিঁড়তে হচ্ছে, তার মানে কি? সেটা আমাদের জিভে লাগছে, তার মানে আমরা গরুর চর্বির স্বাদ পাচ্ছি, মুসলিমরা তারা শূকরের চর্বির স্বাদ পাচ্ছে। তার জন্য তারা কি করলো? তারা বিরোধিতা করলো যে না, আমরা এরকম টোটা ব্যবহার করতে পারবো না। যে যখন তাদের ধর্ম সংকটে পড়লো, তখন কি করলো? তারা ব্রিটিশদের বিরুদ্ধে বা বিরোধিতা করছে, বোঝা গেল? তো তখনও পর্যন্ত ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম ঐক্য ছিল, মানে ধর্মের মধ্যে ভেদাভেদ আসেনি, ধর্ম নিয়ে ভেদাভেদ আসেনি। কিন্তু আমরা ভেদাভেদ দেখব কোথায়? 1905-এ, যখন ব্রিটিশরা উইলিংলি, ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, প্ল্যানফুলি হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। প্রথম দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা আমরা ইতিহাসে পড়বো 1905-এ, যেখানে বঙ্গভঙ্গ করে দেওয়া হয়েছে। বাংলাকে দুটো প্রদেশে ভাগ করে দেওয়া হয়েছে, একটা হিন্দু অধ্যুষিত প্রদেশ যেখানে মুসলিমরা মাইনরিটি বা সংখ্যালঘু, আবার একটা মুসলিম অধ্যুষিত প্রদেশ যেখানে হিন্দুরা মাইনরিটি হয়ে যাবে বা সংখ্যালঘু হয়ে যাবে। সেখান থেকেই দেখবো মানুষের মনের মধ্যে হিন্দু মুসলিম, হিন্দুদের মনে মুসলিম বিদ্বেষ, মুসলিমদের মনে হিন্দু বিদ্বেষ একটা তৈরি করে দেওয়া হবে, একটা বীজ রোপণ করা হবে। সেখান থেকেই আমরা দেখবো 1909 মডেল ইন্টার রিফর্মস, সেখানে দেখবো আরো
হিন্দু মুসলিমকে আরো পৃথক করে দেওয়া হবে 1919-এ, 1935-এ, এগুলো দেখবো আস্তে আস্তে করে। ভারতবর্ষে একটা ধর্মের উপর ডিপেন্ড করে একটা বিভাজন তৈরি হবে। আমরা এই বিদ্রোহ থেকে দেখতে পাচ্ছি, দেখো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ একসঙ্গে পরিচালিত হচ্ছে ঢাকা থেকে। সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী। ফকির বিদ্রোহ মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ, এরা বাংলাদেশ থেকে তৎকালীন সময়। এই বিদ্রোহের কথা জানা যায় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। এটা কিন্তু মোস্ট ভাইটাল, সো মাইন্ড ইট, রিমেম্বার ইট কেয়ারফুলি। এই বিদ্রোহের কথা জানা যায় কোথা থেকে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহের গল্প, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গল্প কিন্তু রয়েছে, বর্ণনা রয়েছে। তোমরা চাইলে আনন্দমঠ উপন্যাসটা পড়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। এই সময়কার কাহিনী লেখা রয়েছে যেখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ রয়েছে। তাহলে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ কোথা হয়েছে? আমাদের বাংলাতেই হয়েছে, অবিভক্ত বাংলাতে হয়েছে, যেটা বর্তমানে বাংলাদেশ, যার রাজধানী বর্তমানে ঢাকা। সেই ঢাকা সংলগ্ন এলাকাতে ভবানী পাঠকেরা, দেবী চৌধুরানীর মতো মেয়েরা, মানে মহিয়সী মহিলা যারা কিনা এর নেতৃত্ব দিয়েছে। মনে থাকবে কি? এবার আমি গল্প করে বলার চেষ্টা করছি, আশা করি মনে থাকবে। নেক্সট, রংপুর বিদ্রোহ। রংপুর তোমরা জানো এটা বাংলাদেশেই রয়েছে। রংপুর, জিয়াজি নারায়ণ এবং নুরুদ্দিন বিদ্রোহের নেতা ছিল। স্থান কোথায় ছিল? রংপুর। সময়কাল 1780। এই দুটো মনে রাখবে। রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল? 1780 বাংলাদেশের রংপুরে। বিদ্রোহের নেতাকে জিয়াজি নারায়ণ এবং নুরুদ্দিন। এরপরে যে বিদ্রোহের কথা জানবো তাকে আমরা বলছি পাইক বিদ্রোহ। কি বলছি আমরা? পাইক বিদ্রোহ, যার সময়কাল ছিল 1804 থেকে 1806। যেটা কোথায় হয়েছিল? পাইকরা কোন কোন এলাকাতে ছিল? সেটা হচ্ছে উড়িষ্যা এলাকাতে। উড়িষ্যাতে কি হয়েছিল? পাইক বিদ্রোহ। তাহলে আমরা বাংলাদেশ থেকে দুটো বিদ্রোহ দেখলাম, অর্থাৎ বাংলা থেকে দুটো বিদ্রোহ। একটাকে আমরা বলছি সন্ন্যাসী বিদ্রোহ ও ফকির বিদ্রোহ, আর একটাকে আমরা বলছি রংপুর বিদ্রোহ। আর একটা বাংলা থেকে বেরিয়ে আমরা কি করলাম? উড়িষ্যাতে এলাম। উড়িষ্যাতে কি পেলাম? পাইক বিদ্রোহ পেলাম। কি পেলাম? পাইক বিদ্রোহ। সেই পাইক বিদ্রোহের নেতা কে ছিল? খুরদার রাজার নেতৃত্বে হয়েছিল। বিদ্রোহের নেতা খুরদার। আর কি? খুরদা। তোমরা খুরদা জংশন নাম শুনেছ? খুরদা জংশন তোমরা যদি ভেলোরের দিকে যাও বা ভাইজ্যাক বেড়াতে যাও বা দক্ষিণ ভারতের দিকে যদি যাও, তোমরা করমন্ডল কোস্ট হয়ে তোমরা যদি যাও, সেখানে দেখতে পাবে খুরদা জংশন বলে একটা নাম রয়েছে। সেই যে খুরদা, সেই খুরদার রাজার নেতৃত্বে তখনকার সময়ে পাইক বিদ্রোহ হয়েছিল। পরবর্তীকালে নেতৃত্ব কে দিয়েছিল? জগবন্ধু এবং বিদ্যাধর মহাপাত্র। এগুলো কিন্তু কোশ্চেন আসে কিরকম জানো? এগুলো একটু একটু হায়ার পরীক্ষাগুলোতে আসে যে জগবন্ধু এবং বিদ্যাধর মহাপাত্র নিম্নোক্ত কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, এরকম কোশ্চেন আসে। তাহলে কি হবে? পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ কোথা থেকে হয়েছিল? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে পাইক বিদ্রোহ। উড়িষ্যা থেকে পাইক বিদ্রোহ। প্রথমে নেতৃত্ব দিয়েছিল কে? উড়িষ্যার একটা স্টেশন যার নাম খুরদা জংশন। সেই খুরদা জংশন যেখানে রয়েছে সেই জায়গার নাম খুরদা। সেই খুরদার রাজার নেতৃত্বে কি হয়েছিল? পাইক বিদ্রোহ হয়েছিল। তাহলে সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, দেন পাইক বিদ্রোহ। এরপর আমরা আসছি পলিগার বিদ্রোহ। কি বিদ্রোহ? পলিগার। নামটা একটু অড টাইপের লাগছে না? নামটা একটু দক্ষিণী টাইপের লাগছে না? পলিগার, পলিগার, পুলিকট হ্রদ, পলিগার, এগুলো কি দক্ষিণ ভারতের গল্প। তো এটা সময় হচ্ছে 1799। স্থান কোথায়? দক্ষিণ ভারত। মনে থাকবে সবার? পলিগার বিদ্রোহ, দক্ষিণ ভারত। পলিগার বিদ্রোহ, দক্ষিণ ভারত। যখন একটু উৎপটাং নাম লাগবে তখন মনে করবে দক্ষিণ ভারতের দিকেই সংগঠিত হয়েছে। বিদ্রোহের নেতাকে কোট্টা বোম্মান পাঞ্চালা মকুরিচি, পাঞ্চালাম কুরিচি। বিদ্রোহের নেতা নাম মনে রাখতে না চাইলে রাখার দরকার নেই, শুধু মনে রেখো পলিগার বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারত থেকে। পলিগার বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারত থেকে। বোঝা গেল? নেক্সট, পাগলপন্থী বিদ্রোহ। ময়মনসিংহের শেরপুর। ময়মনসিংহ কোথায়? ঢাকা, ময়মনসিংহ এগুলো কোথায়? বাংলাদেশে। কোথায় হয়েছিল? পাগলপন্থী বিদ্রোহ 1824 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্রোহ সাস্টেন করেছিল, যেটা ছিল স্থান ছিল ময়মনসিংহের শেরপুর। বিদ্রোহের নেতা ছিল ফকির করিম শাহ। এটা কিন্তু পরীক্ষাতে আসে। পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিল? করিম শাহ। পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিল করিম শাহ। তাহলে আমরা বাংলাদেশ থেকে তিনটে বিদ্রোহ পেলাম, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ পেলাম, আর পেলাম পাগলপন্থী বিদ্রোহ বাংলাদেশ থেকেই, যেটা তৎকালীন সময়ে
অবিভক্ত বাংলা প্রদেশ ছিল, সেখান থেকে বিদ্রোহ হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ। নীল বিদ্রোহ যেটা সরাসরি বাংলা থেকে, অর্থাৎ বর্তমানের পশ্চিমবাংলা থেকে। বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1859 থেকে 1860 সাল, এই সময়টাতে হয়েছিল নীল বিদ্রোহ। ইন্ডিগো রিভলিউশন হয়েছিল। ইন্ডিগো, নীলকে ইংরেজিতে বলা হয় ইন্ডিগো। ইন্ডিগো রিভলিউশন হয়েছিল 1859 সালে, যেটা কোথা থেকে সংগঠিত হয়েছিল? বাংলা থেকে। নীল বিদ্রোহ কোথা থেকে সংগঠিত হয়েছিল? বাংলা থেকে। যদি বলা হয় বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, তোমরা উত্তর করবে নীল বিদ্রোহ। তাহলে দেখো, বাংলা থেকেই আমরা 4টা বিদ্রোহ পাচ্ছি। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, তারপরে পাগলপন্থী বিদ্রোহ, তারপরে আমরা পেলাম নীল বিদ্রোহ। বোঝা গেল? করিম শাহ হচ্ছে পাগলপন্থী বিদ্রোহের নেতা, আর আমাদের নীল বিদ্রোহের নেতা হচ্ছে বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। মনে থাকবে নিশ্চিত সবার। এরপর আছে পাবনা বিদ্রোহ, দ্যাট ইজ অলসো ফ্রম বাংলাদেশ। 1872 থেকে 1885, যেটা পাবনা বিদ্রোহের নেতা ছিল ঈশ্বরচন্দ্র রায় এবং শম্ভু পাল। পাবনা, দেখো বাংলা থেকেই বেশিরভাগ বিদ্রোহ। পূর্ব, ওই যে বললাম পূর্ব ভারত আর পশ্চিম ভারত, খানিকটা দক্ষিণ ভারতে গেলাম আমরা, যেটা হচ্ছে পলিগার বিদ্রোহ, না হলে সবই দেখো বাংলা থেকে বিদ্রোহ হয়েছে। বুঝা গেল? উড়িষ্যা থেকেও হয়েছে। নেক্সট হচ্ছে চুয়াড় বিদ্রোহ। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেভলিউশন। চুয়াড় বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ। এটা দেখো, চুয়াড় বিদ্রোহ হচ্ছে, চুয়াড় একটা উপজাতি, বুঝা গেল? ট্রাইবাল কমিউনিটি। সেই ট্রাইবাল কমিউনিটি ব্রিটিশদের এগেনস্টে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে যে রেভলিউশন করেছিল তাকে আমরা বলছি চুয়াড় রেভলিউশন। এই চুয়াড় রেভলিউশন কত সালে হয়েছিল? এখানে সাল ইম্পর্টেন্ট। দিস ইজ ইন 1768। স্থান কি ছিল? বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া, বীরভূম এবং মানভূম এই অঞ্চল নিয়ে। বিদ্রোহের নেতা ছিল জগন্নাথ ঢল। পরিণতি কি হয়েছিল? জঙ্গলমহল নামে একটা জেলার সৃষ্টি করতে বাধ্য হয়েছিল ইংরেজ গভর্নমেন্ট। জঙ্গলমহল নামে একটা জেলা সৃষ্টি হয়েছিল, কিসের জন্য? ডিউ টু দ্য রিভলিউশন অফ চুয়াড়। চুয়াড় রেভলিউশনের পরে, যেটা 1768 হয়েছিল, তার কারণে জঙ্গলমহল নামে একটা জেলার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এটা অবশ্যই বিদ্রোহের নেতা ছিল জগন্নাথ ঢল। ওকে, নেক্সট হচ্ছে কোল বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ। এটাও ইম্পর্টেন্ট। সময়কাল 1831 থেকে 1832। কোথায় হয়েছিল? ছোটনাগপুরের রাঁচি অঞ্চলে। ছোটনাগপুরের রাঁচি, ঝাড়খণ্ড বর্তমানে। বিদ্রোহের নেতা বুদ্ধু ভগত এবং জয়া ভগত। দেখো, কোশ্চেন পড়েছে কোল বিদ্রোহের নেতা কে? বুদ্ধু ভগত, জয়া ভগত, একটাতে অপশন থাকলে তোমরা একটা করবে। যদি এ তে অপশন বুদ্ধু ভগত, বি তে অপশন জয়া ভগত, সি তে অপশন উভয়ই, ডি তে অপশন কোনোটাই নয়, তাহলে উভয়ই করবে। বুদ্ধ ভগত, জয়া ভগত দুজনে মিলেই কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, যেটা 1831 খ্রিস্টাব্দে হয়েছিল। কোথায়? ঝাড়খণ্ডের রাঁচি বা ছোটনাগপুরের রাঁচি অঞ্চল। বুঝে গেল? তাহলে দুটো উপজাতি বিদ্রোহ পড়লাম আমরা। একটাকে বলছি আমরা চুয়াড় রেবেলিয়ন বা চুয়াড় রেভলিউশন, আর একটাকে বললাম আমরা কোল বিদ্রোহ বা কোল রেভলিউশন। এরপর আসে আমরা সাঁওতাল বিদ্রোহ। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ, সেটা কোথায় হয়েছিল? রাজমহল পাহাড় সংলগ্ন এলাকা, যেখানে কে ছিল? বিদ্রোহের নেতা ছিল সিধি, নট সিধু অ্যান্ড কানহু। সিধি নয়, এটা হবে সিধু কানু। কি হবে? সিধু কানু। এটা তোমরা সিধু ও কানু করবে। সিধু কানু। সিধু কানু কি করেছিল? সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা কি করেছিল? সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, যেটা 1855 খ্রিস্টাব্দে। এটা কিন্তু সাল পড়ে, এটা কিন্তু সাল পড়ে, সো রিমেম্বার ইট। সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? 1855-এ। রাজমহল পাহাড় সংলগ্ন এলাকা, এই ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে নিয়ে রাজমহল পাহাড় সংলগ্ন এলাকা। বিদ্রোহের নেতা ছিল সিধু এবং কানু। বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল। এটাও কিন্তু পরীক্ষায় পড়েছে। বিদ্রোহের প্রতীক কি ছিল? বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল। ঠিক আছে, শাল গাছের ডাল ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহের প্রতীক। ওকে, মনে রাখবে কিন্তু প্রত্যেকে। ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন সময়কাল 1831, যেটা বাংলা, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এই অঞ্চলে সংগঠিত হয়েছিল। বিদ্রোহের নেতা ছিল সৈয়দ আহমেদ। এই ওয়াহাবি আন্দোলন কোথায় হয়েছিল? দেখো, বাংলাতে হয়েছিল, বাংলাতে হয়েছিল, বিহারে হয়েছিল, পাঞ্জাবেও হয়েছিল, আবার উত্তরপ্রদেশেও হয়েছিল। বাংলা থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম তিতুমির। তোমরা নাম শুনেছো, তিতুমিরের বাঁশের কেল্লা আমরা পড়েছি ছোটবেলায়, সাহিত্যে ছিল আমাদের বাংলাতে। তিতুমির ছিল, যার আসল নাম ছিল মীর নিসার আলী। পরীক্ষাতে কোশ্চেন পড়ে তিতুমির নিম্নোক্ত কোন বিদ্রোহের বা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? উত্তর হবে ওয়াহাবি আন্দোলন। বাংলা থেকে যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল তিতুমির। তার আসল নাম ছিল মীর নিসার আলী।
আর সর্বভারতীয় ওয়াহাবি আন্দোলন, যেটা বাংলা, বিহার, পাঞ্জাব, উড়িষ্যা অন্যান্য জায়গায় হয়েছিল, বাংলা থেকে বেরিয়ে গিয়ে হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল স্যার সৈয়দ আহমেদ। ঠিক আছে, বাংলা, বিহার, উড়িষ্যা 1831 সাল ওয়াহাবি আন্দোলন, মনে রাখবে প্রত্যেকে। বোঝা গেল? তো দেখো এরপর যেটা রয়েছে ফরাজি আন্দোলন। ঠিক আছে, ফরাজি আন্দোলনের সময়কালটা দেখো 1838 to 1857। ওকে, কোথায় হয়েছে? আবার সেই দেখো বাংলাদেশের ফরিদপুরেই কিন্তু হয়েছে, বাংলাদেশের ফরিদপুরে। সময়টা দেখো 1838 থেকে 1857। তো এই যে সময়কালটা 1857 মানে প্রায় মহাবিদ্রোহের সমকালীন। তো সেই জন্য দেখো একটা জিনিস তোমাদেরকে এই প্রসঙ্গে বলে দিই, যে দেখো ক্রোনোলজিটা ঠিক আমি এভাবে সেট করেছি, যেখানে প্রথমে তোমরা দেখলে যে ভারতবর্ষের প্রেক্ষাপট কেমন ছিল, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শেষ হচ্ছে আর রিজিওনাল স্টেটসের আবির্ভাব ঘটছে, সেটা দেখলাম। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, ইউরোপীয়দেরকে আনলাম ভারতবর্ষে, আনার পর তাদের মধ্যে থেকে সুপ্রিম হিসাবে ইংরেজদেরকে প্রতিষ্ঠা করলাম। এবার সুপ্রিম হিসাবে ইংরেজরা তো 200 বছর শাসন করেছিল, তাদের প্রশাসনিক ভিত্তি কি, কেন তারা 200 বছর শাসন করেছিল সেটা আমরা দেখেছি, বা সেই জিনিসটা আমরা দেখলাম। সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে তারা কি কি পলিসি লাগু করেছে, তারা ভূমি রাজস্ব নীতি, তাদের দেওয়ানি রাইটস পাওয়ার পর তাদের প্রতিক্রিয়া কেমন ছিল, তাদের আমলাতন্ত্র কেমন ছিল, তাদের বিচার ব্যবস্থা, তাদের পুলিশ ব্যবস্থা, তাদের অধীনতামূলক মিত্রতা নীতি, তাদের সত্ত্ব বিলোপ নীতি, এই যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করেছে, সেখানে তো নিশ্চয়ই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটেন বা ইংল্যান্ড বা ইংরেজরা লাভবান হয়েছে নিশ্চিত। তাহলে ইংরেজরা যখন একটা বহিঃশত্রু হিসেবে বা বাইরের দেশ হিসেবে লাভবান হচ্ছে, তার মানে কি ভারতীয়রা সেখানে কি হচ্ছে, পুরোপুরি একদম তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি বাইরে থেকে কোনো কোম্পানি ভারতবর্ষ থেকে লাভ নিয়ে চলে যায়, তাহলে ভারতবর্ষের দিক থেকে কি হবে, ক্ষতি হবে। ভারতবাসী সেক্ষেত্রে কি হলো, প্রচন্ড অত্যাচারিত হলো, প্রচন্ড ক্ষতির মুখে পড়লো। ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবী কৃষক মানুষ বা শ্রমিক মানুষ, বিভিন্ন জাতি উপজাতি, এই সকল মানুষ কি হলো, ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। যখনই ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে, তারা বিভিন্ন সময়ে বা বিভিন্ন সময় অ্যারাউন্ড আমরা যদি 100 বছরে ইতিহাসটা দেখি, সেখানে কি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ তারা কি করেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধগুলোই আমরা পড়ছি। এই যুদ্ধ মানে অসন্তোষ হচ্ছে এই সকল পলিসি লাগু করার কারণে, অসন্তোষ হচ্ছে। আবার কি এখানে আরো একটা প্যারালালি ঘটনা ঘটছে, কি বলতো, সেটা হচ্ছে সমাজ সচেতনতার প্রচার হচ্ছে, সমাজকে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করা হচ্ছে, মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগ্রত করা হচ্ছে। মানুষ যে সময়টার কথা আমি বলছি, সেই সময়টাতে মানুষ তার অতীতের কথা ভুলে গেছে, তার গৌরবান্বিত ইতিহাসের কথা ভুলে গেছে। যে সময়টাতে আমাদের এই দেশে আমাদের পূর্বপুরুষ যারা কিনা অশোকের মতো রাজা পেয়েছে, আমাদের পূর্বপুরুষ যারা কিনা অশোক ছিল, আমাদের পূর্বপুরুষ যারা কিনা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, আমাদের পূর্বপুরুষ যারা কিনা সমুদ্রগুপ্ত ছিল, আজকে আমাদের সেই গৌরব লুপ্ত হয়ে গেছে। সেইভাবে কি করা হলো, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কারা করছে? রাজা রামমোহন রায় করছে। কারা করছে? কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী, তারপরে আমরা জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে, তারা কি করছে, প্রতি মুহূর্তে ভারতবাসীকে সচেতন করার চেষ্টা করছে। ভারতবাসীর মধ্যে তার যে অতীতের গৌরব, তাকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা পিছিয়ে নও, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের দাদু ঠাকুমা এই রকম ছিল, আজ তোমরা কেন সেই জায়গাটা মেনটেন করতে পারছো না, কেন পিছু হটছো? আমরা যদি সবাই মিলে ইংরেজদের বিরোধিতা করি, তাহলে ইংরেজ পিছু হটতে বাধ্য হবে। এই সময় এই রকম ঘটনাগুলো চলছে। আমরা দেখবো লর্ড বেন্টিংকের সহায়তা নিয়ে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার মতো এরকম কুসংস্কার ভারতীয় সমাজ থেকে দূরীভূত করছে। 1856 খ্রিস্টাব্দে ডালহৌসির সহযোগিতা নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করছেন, বিধবা পুনর্বিবাহ আইন প্রচলন করছেন। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, সময়কালটা কোনটা, সেই 19বিংশ শতক, অর্থাৎ 1800 থেকে এই সালটা চলছে, অষ্টাদশ এবং 19বিংশ শতক ধরে চলছে। তাহলে মানুষের মধ্যে সমাজ সচেতনতার কাজ চলছে, ব্রিটিশরা তাদের পলিসি ইমপ্লিমেন্ট করছে, তার বিরুদ্ধে মানুষজন ক্ষোভে একদম ফেটে পড়ছে, তারপরেই তো মহাবিদ্রোহ হবে। এই ক্রোনোলজিটাকে আমি এভাবে সেট করেছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না।
কেমন? তাহলে শ্রমিক অসন্তোষ হচ্ছে। এরপরেই আমরা যে ক্লাসটা করবো সেটা সমাজ সচেতনতামূলক, সমাজ সংস্কার আন্দোলন, পাশ্চাত্য শিক্ষা এবং সমাজ সংস্কার আন্দোলন। তারপরে আমরা যাব মহাবিদ্রোহতে। তার কারণ বিদ্রোহ যখন শুরু হবে আমরা সেটাকে একদম 1947 গিয়ে শেষ করব। সেই বিদ্রোহ, যেই বিদ্রোহ থেকে মানুষ শিক্ষা নিয়ে ছোট ছোট অর্গানাইজেশন তৈরি করবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি হবে, যেখানে আমরা দেখব ল্যান্ড হোল্ডার সোসাইটি তৈরি হবে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি হবে, তাই না? লন্ডনে ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হবে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হবে, পুনা সার্বজনিক সভা তৈরি হবে। তারপরে দেখব এগুলোকে আস্তে আস্তে করে মার্জ করে শেষে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের মতো একটা সংগঠন তৈরি হবে। যেই জাতীয় কংগ্রেসের সংগঠন একদম আপ টু 1947 পর্যন্ত ভারতবর্ষের আন্দোলনকে টেনে নিয়ে যাবে। যেখানে আমরা নেতাজির আবির্ভাব দেখবো, সেখানে আমরা গান্ধীজির আবির্ভাব দেখবো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, লালবাল পায়েলের কথা আমরা জানবো। এর ছাড়াও বিপ্লবী আন্দোলন বা বিপ্লবী কার্যকলাপ হিসাবেও আমরা পড়বো। তাহলে এই হচ্ছে ইতিহাসের ক্রোনোলজি। তাহলে এই রকম, তাই আমি এই জায়গাটার পরেই কিন্তু সমাজ সংস্কার আন্দোলনে যাব। মানুষ সচেতন হবে, বিদ্রোহ করবে, ব্রিটিশ তার পলিসি ইমপ্লিমেন্ট করে আপ টু 1857 পর্যন্ত চলে গেছে। 1857 এই যে পলিসি ইমপ্লিমেন্টের কারণে কৃষকদের মধ্যে যে অসন্তোষ হচ্ছে, উপজাতি বিদ্রোহ ঘটছে, বিভিন্ন জাতি উপজাতির মধ্যে যে বিদ্রোহ ঘটছে, এবং তাদেরকে সেই মুহূর্তে সমাজ সচেতন করে যাচ্ছে কিন্তু আপ টু 1857 পর্যন্ত কে না, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের মতো লোকরা। এদের মতো মহিষী লোক বলা ঠিক নয়, পাপ করা হবে। মহিষী মানে একদম মহিষী বলছি, মানে একদম কি বলা যায়, পথিকৃৎ যাদেরকে আমরা বলছি, মহান ব্যক্তিত্ব যারা, তারা কি করছে, প্রতি মুহূর্তে সমাজকে সচেতন করার দায়িত্ব নিয়ে গেছে। তাহলে সেটা পড়বো। তারপরে যখন সবাই মিলে ধুমধুমার চালু করলো, ধরপাকড় চালু করলো, সেটাকে আমরা মহাবিদ্রোহ হিসেবে পড়বো। সেই বিদ্রোহ স্টার্ট হবে, বিদ্রোহ দিয়েই আমরা শেষ করবো 1947। বোঝা গেল? তাহলে দেখো, ফরাজি আন্দোলন, যেটা বাংলাদেশের ফরিদপুর থেকে, বিদ্রোহের নেতা ছিল হাজী শরীয়ত উল্লাহ, এছাড়া দুধু মিয়া এবং নোয়া মিয়া। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ইসলামের শুদ্ধিকরণের জন্য এই ফরাজি আন্দোলন, ফরাজি যেটা হচ্ছে ইসলামের শুদ্ধিকরণের ক্ষেত্রে আন্দোলন করা হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল কে? হাজী শরীয়ত উল্লাহ, হাজী শরীয়ত উল্লাহ। ওকে, নেক্সট একা আন্দোলন। একা আন্দোলন কোথায়? যুক্তপ্রদেশে তৈরি হয়েছিল, বিদ্রোহের নেতা ছিল মাদারি পাসি। ঠিক আছে, নেক্সট আছে মোপলা বিদ্রোহ। কি বিদ্রোহ? মোপলা নামটা কি তোমরা শুনেছো? মোপলা, মোপলা কথা শুনেছো? সাপলা শুনেছো? সাপলা ফুল। মোপলা, মোপলা হচ্ছে কেরালা। মোপলা কেরালা, মোপলা কেরালা, মোপলা কেরালা, মনে রাখবে, মোপলা কেরালা। 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়? কেরালাতে। বিদ্রোহের নেতা ছিল আলী মুসালিয়ার। কে? আলী মুসালিয়ার, এই নামটা মনে রাখবে, প্রমিনেন্ট। তারপরে আছে ভারিয়াম কুন্নাত, কুঞ্জা মোহাম্মদ হাজি, কুঞ্জা মোহাম্মদ হাজি। রম্পা বিদ্রোহ। রম্পা কথাটা তোমরা শুনেছো? আশেপাশে শোনোনি, তবে যারা সিনেমা দেখো তারা নিশ্চিত শুনেছো। আল্লু অর্জুনের ওই সিনেমাটা চন্দন কাঠ নিয়ে, কি যেন সিনেমাটা, কমেন্ট করে জানিও। সিনেমাটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি। সিনেমাটার নাম যাই হোক, তোমরা জানিও, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সেখানে রম্পা রম্পা এই কথাটা আছে, রম্পা রম্পা। সেই রম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? 1922 থেকে 24 খ্রিস্টাব্দে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেতৃত্ব কে দিয়েছিল? আল্লু অর্জুন। রম্পা রম্পা কে বলেছিল? আল্লু অর্জুন। আল্লুরি সীতারাম রাজু, আল্লুরি সীতারাম রাজু, তিনি কি করেছিলেন? তিনি রম্পা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। রম্পা রম্পা বিদ্রোহের নেতা কে ছিল? আল্লুরি সীতারাম রাজু বা আল্লু অর্জুন, তোমরা মনে রাখতে পারো। নেক্সট রামসি বিদ্রোহ। রামসি নামটাও তোমরা শুনবে না। রামসি বিদ্রোহ দক্ষিণ ভারতের একটা বিদ্রোহ, যেটা সময়কাল 1822 হয়েছিল কোথায়? মহারাষ্ট্রে। এই বিদ্রোহের নেতা ছিল চিতুর সিং। কে ছিল? চিতুর সিং। বোঝা গেল? বুন্দেলা বিদ্রোহ। বুন্দেলা নামটা কিন্তু অতটা দক্ষিণী মনে হচ্ছে না। বুন্দেলা বিদ্রোহ হয়েছিল মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা, যেটাকে নর্মদা অঞ্চল বলছি। 1842 সালে বুন্দেলা বিদ্রোহ হয়েছিল। এই বুন্দেলা বিদ্রোহের স্থান কোথায় ছিল? নর্মদা অঞ্চল। বোঝা গেল? নর্মদা অঞ্চলে বুন্দেলা বিদ্রোহ হয়েছিল। কেমন? বিদ্রোহের নেতা ছিল জওহর সিং এবং মধুকর সাহ। এরপর আসবো আমরা কুকা বিদ্রোহ। দেখো, আমরা একটু আগে দেখলাম একা বিদ্রোহ যুক্তপ্রদেশ, এখন কুকা বিদ্রোহ যেটা স্থান ছিল পাঞ্জাব, যার নেতা ছিল ভগৎ জওহর মল। ভগৎ জওহর মল ছিল এই কুকা বিদ্রোহের নেতা। 1872 সালে এই বিদ্রোহ হয় পাঞ্জাবে, মনে রাখবে। এর আগে যেটা বললাম সেটা হচ্ছে একা বিদ্রোহ। একা হচ্ছে যুক্তপ্রদেশ, যার নেতৃত্ব দিয়েছিল মাদারি পাসি। কুকা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছে? ভগৎ জওহর মল, যেটা কিনা
পাঞ্জাব এলাকাতে সংগঠিত হয়েছিল 1872 সাল। কুকা বিদ্রোহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কুকা বিদ্রোহ ইম্পর্টেন্ট, রামসি বিদ্রোহ ইম্পর্টেন্ট। রামসি মহারাষ্ট্র থেকে হয়েছিল, চিতুর সিং যার নেতৃত্ব দিয়েছিল 1822 খ্রিস্টাব্দে। 1822 খ্রিস্টাব্দে রামসি বিদ্রোহ, 1872 খ্রিস্টাব্দে কুকা বিদ্রোহ, এই দুটো কিন্তু ভালো ইম্পর্টেন্ট। রম্পা বিদ্রোহ আছে, এটাও ইম্পর্টেন্ট। রম্পা বিদ্রোহ সময়কাল 1922 থেকে 1924, স্থান কোথায়? অন্ধ্রপ্রদেশ, নেতৃত্ব দিয়েছিল আল্লু অর্জুন। এটা মনে থাকবে প্রত্যেকের। নেক্সট হচ্ছে মুন্ডা বিদ্রোহ, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সময়কাল 1899 থেকে 1900, এর সময়কালটা পরে 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয় ছোটনাগপুর অঞ্চলে, যার নেতৃত্ব দিয়েছিল কে? বিরসা মুন্ডা, যাকে বলা হয় ধরতি আবা বা ধরিত্রী আবা নামে পরিচিত। নেতৃত্ব কে দিয়েছিল? বিরসা মুন্ডা, যাকে আমরা বা মুন্ডা উপজাতির নেতা বলা হয় বিরসা মুন্ডা। আরাধ্য দেবতা হিসেবে বিরসা মুন্ডাকে পুজো করা হয়। বিরসা মুন্ডার যে জন্মদিন, সেই জন্মদিনকে ছুটির দিন হিসাবে পালন করা হয় পশ্চিমবঙ্গে। তাহলে মুন্ডা বিদ্রোহ 1899 সাল, ছোটনাগপুর অঞ্চল, যেখানে নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। তার নাম অনুসারে বিরসা মুন্ডা, তার যে বিদ্রোহ তাকে বলা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। তাকে বিরসা মুন্ডাকে কি বলা হয়? ধরিত্রী আবা। ঠিক আছে। খাসি বিদ্রোহ, যেটা খাসি মানে কি? মটন বিদ্রোহ। মটন বিদ্রোহ নয়, খাসি মানে হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া যে পাহাড় আছে, সেই গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে, সেই খাসি পাহাড়ের সংলগ্ন এলাকায় যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাকে বলা হচ্ছে খাসি বিদ্রোহ। ঠিক আছে। সময়কাল 1829 থেকে 1833, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় অর্থাৎ মেঘালয় এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, যার নেতা ছিল কে? তিরুৎ সিং এবং বরমানিক। বুঝে গেল? অহম বিদ্রোহ, এটাকে তোমরা অসম বিদ্রোহ মনে রাখতে পারো। অহম অসম, অহম অসম। ঠিক আছে। অহম বিদ্রোহ যেটা হয়েছিল আসামে, বিদ্রোহের নেতা ছিল গোমধর কোনভর। 1828 খ্রিস্টাব্দে 33 পর্যন্ত এটা সাস্টেন করেছিল। অহম বিদ্রোহ যেটা আসামে সংঘটিত হয়েছিল। তাহলে যদি কোশ্চেন পড়ে অহম বিদ্রোহ কোথায়, তোমরা উত্তর নিশ্চিতভাবে ঠিক করে আসবে তো, নাকি ভুল করবে? অহম বিদ্রোহ মানে অসম বিদ্রোহ, বলেই দিচ্ছে তোমাকে কোথায়। অহম অসম, অহম অসম, অহম অসম, শুধু হয়ের জায়গায় স। অহম বিদ্রোহকে তোমরা অসম বিদ্রোহ হিসাবেই জানবে। কোথায় হয়েছিল? আসামে। বোঝা গেল? নেক্সট ভিল বিদ্রোহ। আচ্ছা, এখানে খাসি আরেকবার হয়ে গেছে, খাসি খাওয়ার ইচ্ছে করছিল তো খুব, সেই জন্য একবার এক্সট্রা লেখা হয়ে গেছে। যাই হোক, ছাড়ো, মানে যে টাইপ করছিল তার। ভিল বিদ্রোহ সময়কাল 1913, কোথায় হয়েছিল? দক্ষিণ রাজস্থান। ভিল বিদ্রোহ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেবেলিয়ান তোমরা বলতে পারো। সময়কাল 1913 খ্রিস্টাব্দ, স্থান দক্ষিণ রাজস্থান। কোথায়? রাজস্থান মনে রাখবে, দক্ষিণ উত্তর গল্প নেই। রাজস্থান। বিদ্রোহের নেতা ছিল গোবিন্দ গুরু। কে ছিল? গোবিন্দ গুরু। খাসি বিদ্রোহ তোমাদেরকে বলে দিয়েছি, খাসি মানে মটন রেবেলিয়ন। মটন রেবেলিয়ন মানে হচ্ছে আমাদের মেঘালয়, গারো খাসি জয়ন্তিয়া, তিরুৎ সিং আর বরমানিক। তেভাগা আন্দোলন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাতে হয়েছিল স্বাধীনতার সময়, 1947-এর সময়েই এই বিদ্রোহ হয়েছিল। এখানে কমিউনিস্ট পার্টি একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিল, যেটাকে আমরা বলছি কমিউনিস্ট দল। 1946 থেকে 47 এই সময়টাতে এই আন্দোলন সংঘটিত হয়েছিল বাংলাতে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট বাংলার জন্য। আমরা বাংলার ছেলে, তাই বাংলায় তেভাগা আন্দোলন খুব ইম্পর্টেন্ট। চলো একবার ঝটপট একটু দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? সন্ন্যাসী বিদ্রোহ আমরা দেখলাম। কি দেখলাম? সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় হয়েছিল? ঢাকা। সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। কোথায় স্থান পেয়েছে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে স্থান পেয়েছে। রংপুর বিদ্রোহ বাংলাদেশের রংপুরে হয়েছিল, জিয়াজি নারায়ণ এবং নুরুদ্দিনের নেতৃত্বে 1780। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? উড়িষ্যাতে। পাইক একটা গোষ্ঠী, তার বিদ্রোহ হয়েছিল কি? উড়িষ্যাতে। খুর্দা যে জংশন, সেই খুর্দা জংশন, সেখানকার যে অঞ্চল খুর্দা অঞ্চল, সেখানকার রাজা নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীকালে জগবন্ধু বিদ্যাধর মহাপাত্র, তোমাদের আসবে না। পলিগার বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ ভারত চলে যাও। পলিগার, দক্ষিণ ভারত। বিদ্রোহের নেতা কোট্টা বোম্মান পাঞ্চাল্লাম কুরুচি। নেক্সট হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ। পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? ময়মনসিংহের শেরপুর মানে বাংলাদেশ। বিদ্রোহের নেতা ফকির করিম শাহ। ফকির মনে না রাখলেও করিম শাহ মনে রাখবে। পাগলপন্থী বিদ্রোহের হচ্ছে নেতা করিম শাহ। নীল বিদ্রোহ কবে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 সালে বাংলাতে। ইন্ডিগো রেবেলিয়ন বলা হয়। বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। পাবনা বিদ্রোহ, এটাও বাংলাদেশে। তাহলে বাংলাতে নীল বিদ্রোহ, বাংলাদেশে তৎকালীন বাংলাই বলতে পারি আমরা। পাবনা থেকে হয়েছিল ঈশানচন্দ্র রায় এবং শম্ভু পাল এর নেতৃত্ব দিয়েছিল। নেক্সট চুয়ার উপজাতি বিদ্রোহ। চুয়ার উপজাতি কোথায় ছিল? বিষ্ণুপুর এলাকাতে। বাঁকুড়া, বীরভূম, মানভূম এগুলো নিয়ে চুয়ার বিদ্রোহ। বিদ্রোহের নেতা ছিল জগন্নাথ ঢল। পরিণতি কি হয়েছিল? জঙ্গলমহল নামে একটি নতুন জেলা তৈরি হয়েছিল। কোল বিদ্রোহ, কোল ভিল মুন্ডা, সেই কোল একটা উপজাতি বিদ্রোহ ছোটনাগপুরের রাঁচি অঞ্চলে সংগঠিত হয়েছিল। বিদ্রোহের নেতা ছিল বুদ্ধ ভগত এবং জোহা ভগত।
সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল। সেখানে কে নেতৃত্ব দিয়েছিল? সিধু এবং কানু। সেই আন্দোলনের ক্ষেত্রে একটা প্রতীক ব্যবহার করা হয়েছিল, সেটাকে শাল গাছের ডালকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। ওয়াহাবি আন্দোলন, বাংলা, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, অনেকটা সুদূরপ্রসারী সর্বভারতীয় আন্দোলনের মতো হয়েছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিল স্যার সৈয়দ আহমেদ। বাংলা থেকে নেতৃত্ব দিয়েছিল তিতুমির, আমরা পড়েছি বাঁশের কেল্লা, সেই তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী। ফরাজি আন্দোলনের স্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর। এটা একটা ইসলামের শুদ্ধিকরণ আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছিল হাজি শরীয়ত উল্লাহ। দুদু মিয়া, নোয়া মিয়া এই ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত এই নামগুলো। একা আন্দোলন, যেটা যুক্তপ্রদেশে, এরই নাম, একই রকম নাম কুকা আন্দোলন, যেটা পাঞ্জাবে। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাদারি পাসি। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপলার সঙ্গে কেরালা লালা মিল আছে। লালা মিল মানে লালা মানে মুখের লালা নয়, লা মোপলা কেরালা। বিদ্রোহের নেতা আলী মুসালের এবং ভারিয়াম কুঞ্জা মোহাম্মদ হাজি। রাম্পা বিদ্রোহ, আল্লুরি সীতারাম রাজু, আল্লু অর্জুন, মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে রামসি বিদ্রোহ কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। মহারাষ্ট্র। বিদ্রোহের নেতা চিতুর সিং। বুন্দেলা বিদ্রোহ, যেটা নর্মদা অঞ্চলে হয়েছিল, যেখানে নেতাকে জওহর সিং এবং মধুকর সাউ। কুকা বিদ্রোহ বললাম পাঞ্জাবে, নেতৃত্ব কে দিয়েছিল? ভগত জওহর মল। মুন্ডা বিদ্রোহ, এটা উপজাতি বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কি কোথায়? না আমাদের ঝাড়খণ্ড এলাকাতে সংগঠিত হয়েছিল, ছোটনাগপুর এলাকাতে। সেখানে নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। 1899 সালে এইরকম একটা আন্দোলন হয়েছিল। এই বিরসা মুন্ডা, যাকে আরাধ্য দেবতা হিসেবে পুজো করে মুন্ডা উপজাতির লোকেরা, আর তেনাকে বলা হয় ধরিত্রী আমা। খাসি বিদ্রোহ, আমরা দেখলাম খাসি বিদ্রোহ কোথায় হয়েছিল? মেঘালয়ে হয়েছিল। খাসি বিদ্রোহ, তার নেতৃত্ব দিয়েছিল তিরুত সিং এবং বর্মানিক, মেঘালয়ে সংগঠিত হয়েছিল। অসম বিদ্রোহ বললাম, আসামে সংগঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে ভিল বিদ্রোহ, সময়কাল 1913। ভিল, যেটা দক্ষিণ রাজস্থান, বিদ্রোহের নেতা গোবিন্দ গুরু। তেভাগা আন্দোলন, সময়কাল 1946, 1947 পর্যন্ত এটা চলেছিল। তেভাগা আন্দোলন, এর মূল নেতৃত্ব কারা দিয়েছিল? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএম, মার্ক্সবাদী যেটা, বা কমিউনিস্ট দল। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের শ্রমিক অসন্তোষ এবং কৃষক বা উপজাতি আন্দোলন। এরপরেই আমরা এরই সঙ্গে সমাজ সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট পড়ব, মানুষকে কিভাবে সচেতনতার কাজে লাগানো হয়েছিল, কিংবা মানুষকে কিভাবে সচেতন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করতে সহযোগিতা করা হয়েছিল, বা জাতীয়তাবোধের চেতনার উন্মেষ করা হয়েছিল, সেইটা আমরা পরের ক্লাসে জানবো। দেন আমরা মহাবিদ্রোহে যাব। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, সবার মতামত জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। ওকে, সবাই ভালো থাকবে, সবার সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করছি। পরের ক্লাসে দেখা হবে। বাই বাই।